ঠিক এইখান থেকে আমি এই অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আসব, যেখানে আজকে শুভেন্দু অধিকারী বললেন 10 মাস পরে বাংলার ক্ষমতায় আসবে বিজেপি। বিরোধী রাজনৈতিক দল বলতেই পারেন, কিন্তু পরের বাক্যটা নিয়ে আমাদের স্পষ্ট আপত্তি আছে। তৃণমূলে জিতে আসা মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো। ঠিক কি বললেন? আবার তার জবাব দিলেন শওকত মোল্লা যে গায়ে হাত লাগালে আমরাও দেখে নেব। ভোটের এখনো 1 বছর বাকি আছে। এই যদি ওপরের উত্তেজনা হয়, তাহলে সেটা নিচু তলায় যখন ছড়াবে, তাহলে কত মানুষের কত রক্ত ঝরবে? এর পরিষ্কার প্রশ্ন আমাদের রইল। পরের প্রতিবেদন। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে হিন্দু মুসলমানের রাজনীতি খুল্লাম খুল্লা চলছে। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো। 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। একটা রাস্তার কেওড়া কি বলল, তার জবাব দেওয়ার মতন মনোবৃত্তি আমার নেই। ওরা চাই যে ডিভিশনাল পলিটিক্স, বাংলায় ডিভিশনাল পলিটিক্স হবে না। বাংলায় কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথকে নিয়েই বাংলার সংখ্যালঘুরা ঐক্যবদ্ধ, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন। ফলে একজন যদি সংখ্যালঘু বাংলা থেকে আক্রান্ত হয়, তার সুদে আসলে কড়ায় গন্ডায় জবাব পাবে শুভেন্দু অধিকারী, এটা ওর মনে রাখা উচিত। হিন্দু মুসলমান নিয়ে এই রাজনীতি বেশ কয়েক বছর ধরেই শুরু হয়েছে, সম্প্রতি তা জোরালো হয়েছে। যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, যারা হিন্দু ধর্ম নিয়ে আমাকে ব্যঙ্গ করছেন তাদের উত্তর দেওয়ার জন্য। আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে, মানে ছোটবেলা থেকে, সেই বাড়িটায় মন্দির, একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই। নন্দীগ্রামে 65% হিন্দু আমাকে ভোট দিয়েছে, আর 100% মুসলিম আপনাকে ভোট দিয়েছে। আমি আপনাকে হারিয়েছি 1956 ভোটে। হিন্দু মুসলমানের রাজনীতি যত পারবে, কাদের লাভ কাদের ক্ষতি? তৃণমূল বিজেপির এই যে মানুষকে ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে ভাগ করা, এগুলো আসলে দেশজোড়া বেকারি, জিনিসপত্রের দাম বৃদ্ধি, খুন, দুর্নীতি, এসবকে আড়ালে পাঠানোর জন্য এইসব বিদ্বেষপূর্ণ প্রচার করে মানুষকে বিভক্ত করবার চেষ্টা করছে। সব মিলিয়ে মেরুকরণের রাজনীতি ক্রমেই জোরালো হচ্ছে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। যারা ক্ষমতায় আসার কথা ভাবছেন, তারা বলছেন যে একটি সম্প্রদায়ের মানুষকে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো। আমি বলছি যে একজন বিধায়ক হতে গেলেও তো সংবিধান হাতে করে শপথ নিতে হয়। আমি কি বিশ্বনাথ, সংবিধান অনুযায়ী ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে কথা বলা যায় না? বলা যায় যতই মেরুকরণের রাজনীতি, একদম পরিষ্কার, মানে অপোজিশন লিডারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। একইভাবে মেয়র যে পদ, সেই পদে কেওড়া কথাটা চলে, কতটা মানে ছোট লোকের মতন শোনায়। একইভাবে এমএলএ, একজন এমএলএ সরকার, তিনি বিরোধী দলের নেতার বাড়ি আটকে দেওয়ার কথা বলছেন। মুখ্যমন্ত্রী নিজেকে ব্রাহ্মণ বলে তুলে ধরছেন। মানে এই ছবিটা না, মানে সুমনদা, আমি আপনাকে বলছি, বাংলার রাজনীতি যে পুরোপুরি চেঞ্জ হয়েছে এবং ধর্মভিত্তিক রাজনীতি হয়েছে, আইডেন্টিটি ভিত্তিক রাজনীতি হয়েছে। আমাদের আজকেও মানে মানে কঠিন সময়, আগামী দিনেও যারা বিরোধী, তাদের মুখের যে ভাষা, সেটাও কঠিন সময়কে ইঙ্গিত করছে। ফলে আমাদের বাংলার যে অন্ধকার যুগ শুরু হয়েছে, সেই অন্ধকারের থেকে মুক্তির আপাতত কোনো সুযোগ নেই। আমি বলছি এটা একটা সুযোগ ছিল, যদি বাম কংগ্রেস সঠিকভাবে ইস্যুভিত্তিক, মানে অন্ততপক্ষে রাস্তায় থাকতে পারত, মানুষের কাছে থাকতে পারত, তাহলে হয়তো একটা লিবারাল, মানে প্লুরালিস্টিক রাজনীতির সুযোগ একটা ছিল। কিন্তু যে রাজনীতি পশ্চিমবাংলাতে এসছে, তাতে জাত, ধর্ম, বর্ণের ভিত্তিতে হচ্ছে। মানুষকে আফিংয়ের মতন ধর্মের জালে আবদ্ধ করেছে। মানুষকে আফিং খাওয়ানো যেমন হয়, ঠিক একইভাবে ধর্মের রাজনীতি এই শাসক তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মিলে যেভাবে করেছে, এবং প্রত্যেকটা ইনস্টিটিউশনকে যেভাবে ধর্মের দ্বারা পরিচালিত করতে চাইছে, সেটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, স্কুল কলেজ হতে পারে, সর্বত্র। আমি আপনাকে বলছি, আমাদের লিবারাল ডেমোক্রেসি যে থ্রেটের মধ্যে আছে,
আর লিবারেল ডেমোক্রেসির যে ফিরে পাবো না আগামী বেশ কিছুটা সময়, তারই কি পরিষ্কার ইঙ্গিত কিন্তু আমি স্বজনের কাছে যাবো। উদ্দেশ্য তো খুব পরিষ্কার, ধর্মীয় মেরুকরণ, হিন্দু ভোট এক করতে হবে, কিন্তু তার পদ্ধতি তো মারাত্মক হয়ে না যাচ্ছে। দেখুন, আমি আপনাকে বলি যে দেখুন, আপনারা বললেন যে কথাটা শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, হ্যাঁ সেটা শুনতে খুব খারাপ লাগে। বিধানসভার গেটে দাঁড়িয়ে আমি বলছি খুব খারাপ লাগে, কিন্তু এই যে কেওড়া মেয়র, আজকে থেকে ওনাকে কেওড়া মেয়র হিসেবে আমরা বলতেই পারি, এই যে কেওড়া মেয়র, এইটা এরাও কিন্তু ওই সম্প্রদায়ের মধ্যেই পড়েন। আমি কতগুলো উদাহরণ দিচ্ছি, আপনার শুনতে খারাপ লেগেছে মুসলমানদের চ্যাংদোলা, না, আমার কেওড়া শুনতে খারাপ লেগেছে। আমি আপনার কথা বলছি, এটা নিয়ে দ্বিধা রাখো না, ওটাও সমান খারাপ লেগেছে। হ্যাঁ। একটা লিস্ট দিচ্ছি। মমতা ব্যানার্জি বলেছেন শওকত তুই বোম বানাস, আপনি বলুন তাকে কি করা উচিত? আপনি বলুন আরাবুল জগ ছুঁড়ে মারে প্রধান শিক্ষিকাকে, সে হচ্ছে ওদের দলের মেয়র। ববি, আজকে থেকে ববিদার নাম কেওড়া মেয়র রাখাই যেতে পারে, কিন্তু তিনি একদিন বলেছেন দাওয়াতে ইসলাম। আপনি আমাকে বলুন সিদ্দিকুল্লাহ চৌধুরী কি কি বলেন, আপনারা সবাই জানেন। এরপর বলুন, যদি এই কথাটা মুখের উপর দিয়ে বলে শুনতে খারাপ লাগে, আরাবুলের যে কথা বললেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। আমি বলছি পুরোটা হুমকি আর গালিগালাজে থাকতে পারে না তো। মমতা ব্যানার্জি নিজে বলছেন, পুলিশ মন্ত্রী বলছেন শওকত তুই বোমবাদী। না, তা বলেনি। কি বলেছেন? কি বলেন? যে কথা বলা ছিল বাস স্ট্যান্ডের কথা, এখানে বোম বাঁধা হয়। এটা আবার একটু অন্যরকম হয়ে গেল। আচ্ছা, বেশ। সেই আফিমে আক্রান্ত মনে হচ্ছে আপনি। না, এটা দেবনাথ এটা মুখ্যমন্ত্রী কথা বলতে দিচ্ছে। এবং ক্যামেরা এবং আর্কাইভ সেই কথা বলছে না, কিন্তু আমি বলছি যে ইস্যুটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে শাসক এবং বিরোধী সবাই যদি হিংস্র মেরুকরণের রাস্তায় হাঁটে, এই উত্তেজনা, আমি বলছি মেক নো মিস্টেক, যারা বড় রাজনীতি করেন, যারা শহুরে রাজনীতি করেন, সিকিউরিটি নিয়ে রাজনীতি করেন, তাদের গায়ে হয়তো আঁচল লাগবে না, কিন্তু আঁচল লাগবে প্রতিদিন হিংসার বলি হবে তৃণমূল স্তরে, দলের বলছি না, দলের তো বটেই, তৃণমূল স্তরের বিজেপি, বাম, তৃণমূল, কংগ্রেস যারা রাজনীতি করে সেই নিচু তলায়, এই উত্তেজনা তো ছড়াবে। আপনি ভুলে গেলেন 2021-এর বিধানসভা নির্বাচনের পরে মাত্র 5 দিনে 35টা মানুষের মৃত্যু ঘটেছিল। তার আগের প্রেক্ষাপট দেখুন, এক একজন চড়া গলায় যেভাবে হুমকি দিয়েছে, এক একজন যেভাবে হিংসা চলিয়েছিল, শাসক বিরোধী দুই পক্ষই, তারই পরিণামে 35টা। আমি শুধু দুটো কথা বলবো, যে এক, যে আপনার মানে চ্যাপ্টার 1 অফ দিস প্রোগ্রাম আজকে সন্ধ্যাবেলায় যা করছিলেন, যে ভোটার লিস্ট, সেখানে হচ্ছে মেরুকরণের অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। একদম বিকেল সন্ধ্যাতেই হচ্ছে আপনি দেখতে পেলেন শুভেন্দু অধিকারীর ভাষা, সেটাও হচ্ছে মেরুকরণেরই ভাষা। এবং পাল্টা ববি হাকিম যা বললেন, আমার তো সত্যি ভাবতে লাগছে, অবাক লাগছে, লজ্জাও লাগছে যে সুভাষ বসু, চিত্তরঞ্জন দাস যে চেয়ারে বসেছিলেন, সেখানে এখন যারা বসেন তাদের মুখ দিয়ে ভাবা এই ভাষা। কিন্তু মুশকিলটা হচ্ছে যে রাজনীতি এতটাই করুণ পরিণতি। এই যে বলছেন না শুভেন্দু অধিকারী যে মুসলিম এমএলএদের চ্যাংদোলা করবেন, আমি বলছি যে জিতে আসলে এবং তারা যদি দল বদলে সহমত হয়, তাহলে চ্যাংদোলার বদলে কোলাকুলি করে দলে নেবেন। এটা হচ্ছে তার নিজের ইতিহাস। এবং একই সাথে আমি বললাম যে সমীকরণ তার জায়গায়, কিন্তু মারাত্মক। স্পষ্টত একটা জিনিস মনে হয়েছে যে পশ্চিমবাংলায় 2011 সালের পর থেকে যেই ক্ষমতায় এসে থাকুক না কেন, একটা পলিটিক্যাল ডিগ্রেডেশন হয়েছে এই কথাবার্তা বলা নিয়ে, আর একটা পলিটিক্যাল কালচারেরও একটা চেঞ্জ হয়েছে। আপনি বুদ্ধদেব ভট্টাচার্য, বিধান রায় এই ধরনের মন্তব্য আপনি একটা খুব ভালো কথা বলেছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য সম্বন্ধে। বুদ্ধদেব ভট্টাচার্য সম্বন্ধে সবচেয়ে খারাপ যে ছেলেটি বলেছে, সেই ছেলেটিকে দেখতে আমার মনে হচ্ছে আমি এই তরজাটা যেহেতু একেবারে ইতিহাসের প্রেক্ষিতে চলে গেল, আমি একটু ইতিহাসে যাই। আমি বলছি এই যে দাঙ্গা এবং নির্বাচনে দাঙ্গা করে ভোট বাড়ানো, এই মারাত্মক অভিযোগ একসময় বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের যারা শাসক দল সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এনেছিল। কবে এনেছিল? আমি বলছি পরিবর্তনের ঠিক আগে। লক্ষ্য করুন, আর্কাইভ বলছে 2010 সালের 14ই মে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে এই দাঙ্গা এবং দাঙ্গা শব্দটা উচ্চারণ করেন। আমি বলছি তখনও কিন্তু রাজ্য রাজনীতি
অত্যন্ত স্পর্শকাতর ছিল। এখনকার মতো মঞ্চের ওপর থেকে এই ভাষা ব্যবহার হতো না। সেইটা নিয়ে অফিসিয়ালি সিপিএম নির্বাচন কমিশনে অভিযোগ করেন যে ওই শব্দটা বলে রাজনীতির এবং উত্তেজনা আরও ছড়ানো হয়েছে, তাতে মানুষের ক্ষতি হতে পারে। আমি দ্রুত একবার আমাদের আর্কাইভ থেকে 2010 সালের 14ই মে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আর 18ই মে প্রতিপক্ষ অনুষ্ঠান হচ্ছিল সেই বিষয় নিয়ে, সেই অনুষ্ঠানের এক ঝলক দেখাবো। রাজ্যের শাসক দল সিপিআইএম নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছেন। ঠিক কোন বিষয়ে অভিযোগ, কোন বক্তব্যে তাদের আপত্তি, আসুন আমরা দ্রুত একবার দেখে নিই। পুলিশকে বলছে, পুলিশকে ইনভলভ করেছে। কিরকম ইনভলভমেন্ট? মুসলিম এলাকাগুলোতে রাজাবাজার, বেনিয়াপুকুর, পার্ক সার্কাস, গার্ডেন রিচ, খিদিরপুর দাঙ্গা লাগিয়ে দাও। কেনই প্ল্যান করেছেন আপনি? কেন করেছেন? আপনারা আমায় বলতে পারেন আপনি এটা বলছেন কেন পাবলিকলি? আমি বলছি এই কারণে, আমি দাঙ্গা চাই না, তাই জানিয়ে দিচ্ছি চক্রান্তটা যদি সাবধান হয়। 18 তারিখ এই অনুষ্ঠানে প্রতিপক্ষ চলার সময় আমরা এই খবরটা ব্রেক করি যে সিপিএম এই বক্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। আমি অর্ণবের কাছে যাব। অর্ণব, এক হচ্ছে নিঃসন্দেহে তুমি নিন্দা করবে, কিন্তু আমি পাশাপাশি বলছি যে অনেক বাস্তবসম্মত শাসক দলের নিন্দাটা শোনাতো যদি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যেদিন বলেছিলেন যে 2 ঘন্টার মধ্যে তোমাদের যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব, 30% লোক মুর্শিদাবাদ জেলায়, আমরা 70%, সেদিনও শাসক দল এবং সরকারের তরফ থেকে শুধু নিন্দা টিন্দা না, এফআইআর হতো। এটার পাল্টা বললেন মিঠুন চক্রবর্তী। আমি এই অনুষ্ঠান করে তার বিরোধিতা করেছি যে এটা মিঠুন বলতে পারেন না, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বসে আছেন, তার বিরুদ্ধে সম্ভবত 2টো এফআইআর হলো, আর যে যার বক্তব্য হুমায়ুন কবির তার বিরুদ্ধে কোনো এফআইআর হয়েছে বলে আমার জানা নেই। অবশ্যই হুমায়ুন কবির যা বলেছেন এবং হুমায়ুন কবির তারপরেও বলেছেন এরকম কথা, সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য তো নয়। দলবর্ষের সংখ্যাগুরু হচ্ছে হিন্দুরা। বারবার করে দেখা গেছে যে যে কটি রাজ্যে দাঙ্গা বানাতে পেরেছে বিজেপি, তার দাঙ্গা ডিভিডেন্ড পেয়েছে হচ্ছে বিজেপি। পর থেকে ওরা বুঝে গেছে যে এইটা যদি করা যায়, এবং তারপর থেকে মুজফফরনগরের দাঙ্গা, যে দাঙ্গার পরে ভোট হুমায়ুন কবির যে কথা বলেছেন সেটা কেন নিন্দাযোগ্য নয়, কেন এফআইআর হবে না, আমি আবার অর্ণবের কাছে আসবো, একবার দেখিয়ে দেবো। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এটা তোমরা হাতির পা দেখেছো। কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, দেখুন এই পশ্চিমবঙ্গ হচ্ছে সেই রাজ্য যেখানে আসানসোলের ইমাম যখন এই ধরনের একটা সংঘর্ষের ঘটনা হচ্ছে, একমাত্র পুত্র মারা গেছে, তার শরীরটা নিয়ে বলছেন যে কোনোভাবে এই উত্তেজনা ছড়ানো যাবে না এবং শান্তির কথা বলছেন। আমি বলছি এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আমি বলছি অর্ণব, এইটা সমান নিন্দা করলে আজকে নিন্দাটা অনেক বাস্তবসম্মত শোনাতো। না, একদমই তাই। বলতে দাও বিজেপির যে ডিজাইনটা, সেই ডিজাইনটা হুমায়ুন কবিরের বিরুদ্ধে অর্ণবদা আজকে যাই বলুন, অর্ণবদা যাই বলুন, দল সে কথা বলেনি, আর উনি দলের নয়। আমার কাছে এটা পরিষ্কার। আমি বৈধ অবৈধ পুলিশ ছেড়ে দিন, পুলিশ তো, আমি পুলিশে অনেক পরে আসছি, পুলিশ কিছু করে নাই রাজ্যে, কিন্তু দলের পক্ষ থেকে কেউ নিন্দা করেনি একবারের জন্য, সাবধানও করেনি উনি, বরংবার এই ধরনের কথা বলেন। আমি বলছি এই ধরনের মানুষকে যদি কেউ বলে চ্যাংদোলা করে ফেলে দেওয়া হবে, তাহলে খুব অন্যায়, শুনতে খারাপ লাগে, কিন্তু এটাই যে বাস্তব সত্য। আমি সুমনদা একটা জিনিস বুঝতে পারি না, এখানে খুব শিক্ষিত মানুষেরা প্যানেলে রয়েছেন এবং বাংলার ভোটাররাও আমি মনে করি ইকুয়ালি শিক্ষিত, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনোভাবেই দলের এই দুর্বিনীত নেতৃত্ব যারা সাম্প্রদায়িক কথাবার্তা বলে, পোলারাইজেশন করার চেষ্টা করে ঠিক বিজেপির ডিজাইনে, তাদের কোনোদিন শাস্তি দেবে না মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বুঝতে অসুবিধা কোথায়? এটার জন্য আলোচনা করার কোনো দরকার নেই। যদি
হুমায়ুন কবির থেকে শুরু করে কলকাতার মহানাগরিক যিনি একটা অঞ্চলকে মিনি পাকিস্তান বলেছিলেন, তাদের বিরুদ্ধে সাংবিধানিক অধিকার লঙ্ঘন করার বিরুদ্ধে মামলা করলেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়? আর এই শুভেন্দু অধিকারী যাকে নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু বলবেই তো নিজের পলিটিক্যাল এক্সিস্টেন্স আজকে বিপদে। পিসি ভাইপো আড়াআড়ি ভাবে দলটা ভাগ করে দিলে শুভেন্দু অধিকারী কাল তৃণমূলে চলে যাবে না, তার কোনো গ্যারান্টি নেই। আমি একটু কথা আমি বলতে চাই যে আমার গরম হাওয়া বলে একটা ছবি হয়েছিল, খুব বিখ্যাত একটা সাথু। এই ছবিতে দেখানো হয়েছিল কিরকম একটা ট্রিফিয়াল ইস্যুতে গোটা দাঙ্গা লেগে গেল এবং সবচেয়ে দেশপ্রাণ মুসলমানগুলোকে চলে যেতে হলো দেশ ছেড়ে, এবং শেষ মুহূর্তে গিয়ে দেখা গেল 3 জন ছাড়া বাড়িতে আর কেউ নেই, যে পরিবারে 25 জন ছিল। গোটা আপনি দেখুন এই গোটা বিরোধী দল যারা যে দুটো দল রাজনীতি করছে তারা কোনো সিরিয়াস ইস্যু বলছে না। আপনি দেখুন একটা সিরিয়াস ইস্যু, এত লোকের চাকরি নেই, ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে, বিজেপি মাথাব্যথা আছে, বিজেপি এত করাপশন, বিজেপির মাথাব্যথা আছে, ছেলে মেয়েগুলো দিনের পর দিন রাস্তায় বসে আছে। কেন্দ্রীয় সরকারই দিয়েছে, সিরিয়াস পলিটিক্স নেই, সিরিয়াস ইস্যু পরিসংখ্যান বলছে, শুধু স্বীকৃতি পরিসংখ্যান বলছে তারাও ধীরে ধীরে এর মধ্যে ঢুকে পড়ছে। আমি দ্রুত আমার পরের প্রতিবেদন নেব, সেটা হচ্ছে ধর্ম পালনের অধিকার সংবিধান স্বীকৃত কিন্তু তা ক্ষুণ্ণ হচ্ছে, এই অভিযোগে আজকে বিধানসভায় তুলকালাম। দেখুন, সাম্প্রদায়িক পুলিশ, সাম্প্রদায়িক সরকার, মুসলিম লীগ 2। 29-এর আগে যে কজন বিজেপিতে আছে 2-4 জন ছাড়া কেউ বিজেপিতে থাকবে না। সোমের পর মঙ্গল বিজেপির বিক্ষোভে ফের উত্তাল হলো বিধানসভা চত্বর। ভেতরে ও বাইরে দফায় দফায় তুমুল বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। চলল স্লোগান, সূত্রের খবর, মঙ্গলবার বিধানসভায় বিজেপি বিধায়করা অভিযোগ তোলেন ধর্ম পালনের অধিকার সংবিধান স্বীকৃত হলেও রাজ্যে তা ক্ষুণ্ণ হচ্ছে। এ নিয়ে মুলতবি প্রস্তাব আনে বিজেপি, কিন্তু অধ্যক্ষ সেই প্রস্তাব খারিজ করে দেন। এরপর বিধানসভার গেটে সরকারি নথির কাগজ ছিঁড়ে প্রতিবাদ দেখান বিজেপি বিধায়করা। মুলতবি প্রস্তাব কিন্তু শেষ পর্যন্ত খারিজ হয়ে যায়। এরপরই আমরা দেখতে পাই বিজেপি বিধায়করা তারা প্রতিবাদ জানাতে থাকেন এবং তারপর সেখানে কিছুক্ষণ স্লোগান দেওয়ার পর তারা বেরিয়ে আসেন। সেই সময় তারা কাগজ ছিঁড়ে তাদের প্রতিবাদ জানাচ্ছিলেন। একাধিক মূর্তি এবং মন্দির ভাঙা হয়েছে। আজকে অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলেন শঙ্কর ঘোষ, অশোক দিন্দা, অম্বিকা রায়, তাদেরকে পড়তে পর্যন্ত দেওয়া হয়নি। স্বাভাবিকভাবে পশ্চিম বাংলায় শুধু হিন্দুরা নয়, হিন্দু দেবী মন্দির কোনোটাই আজকে তাদের নিরাপত্তা দিতে এই সরকার ব্যর্থ। ধর্মীয় বিদ্বেষমূলক প্ররোচনা দিয়ে ভোট বাক্সে সফল হওয়া যায় না। বাংলায় মন্দির, মসজিদ, গির্জা, যে যে ধর্মের যা যা আছে সবাই সসম্মানে সুরক্ষিত। ওয়াকআউট করে বিজেপি বিধায়করা যখন বাইরে বেরিয়ে আসছেন, সেই সময় অধ্যক্ষ বলেন, আমি আমার সচিবালয়কে নির্দেশ দিচ্ছি এখন থেকে বিরোধী বিধায়কদের কোনো রকম সরকারি কাগজপত্র দেবেন না। এভাবে নৃশংসভাবে, নৃশংস শব্দটা আমি বলছি, ওরা আমাদের সরকারি কাগজগুলো ছিঁড়ছিল, আমার খুব কষ্ট হচ্ছিল। সেই জন্য আমি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল থেকে বা হেন্স আফটার কোনো সরকারি কাগজ ওদের দেওয়া হবে না। ওরা অন্য যেখান থেকে পারবেন ওরা সেখান থেকে জানবেন। বুধবার যাদবপুর কাণ্ড সহ একাধিক ইস্যুতে মুলতবি প্রস্তাব আনা হবে বলে জানিয়েছে বিজেপি। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেখুন, একদিকে হিন্দু তোষণের অভিযোগ, অন্যদিকে মুসলিম তোষণের অভিযোগ। তারপর থেকে, তার মধ্যিখান থেকে আমি আমার তৃতীয় ইস্যুতে চলে যাব, যেটা মারাত্মক আমাদের প্রত্যেকের পক্ষে। তার কারণ পানিহাটিতে 1-2 বিঘে না, 83 বিঘের অমরাবতী মাঠ, যে মাঠে বহুবার বুদ্ধদেব ভট্টাচার্য থেকে, জ্যোতি বসু থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হয়েছে, সেটা প্রমোটারের দখলে চলে যাচ্ছে। এবং সেই অভিযোগ পানিহাটির পুরসভার যুক্ত থাকার বিরুদ্ধে, এবং পুরপ্রধানকে ইস্তফার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এতদিন মানে শনিবার সম্ভবত সেই নির্দেশ তার কাছে যায়, তিনি ইস্তফা দেননি। আজকে ফিরহাদ হাকিম আবার মনে করিয়ে দেয়, আজকে ফিরহাদ হাকিমের কাছে এসে এই খানিকক্ষণ আগে তার সঙ্গে দেখা করে পানিহাটি পুরসভার চেয়ারম্যান ইস্তফাপত্র জমা দিলেন। আমি দ্রুত প্রথম প্রতিবেদনটা দেখব, তারপর এর একটা অংশ আছে যেটা ইউনিভার্সাল, শুধু পানিহাটির ব্যাপার না, গোটা রাজ্যের ব্যাপার, এই কলকাতা শহরের একাধিক জায়গার ব্যাপার। কিন্তু প্রথমে প্রতিবেদন।
পানিহাটি পুরসভার অমরাবতীর মাঠ নিয়ে বিতর্কের জেরে তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে ইস্তফা দিতে হলো। তবে দীর্ঘ টানাপোড়েনের পর সেজন্য হস্তক্ষেপ করতে হলো খোদ মুখ্যমন্ত্রীকে। তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দেন তিনি। ফোন করেন খোদ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও, কিন্তু তারপরেও চেয়ারম্যানের গলায় শোনা যায় চক্রান্তের সুর। মুখ্যমন্ত্রীর অনুরোধটাই আমার কাছে এসছে, সেটাকেই আমি চিন্তা করি। উনি চান পদত্যাগ করি, চক্রান্ত অবশ্যই চক্রান্ত। শেষ অবধি মঙ্গলবার রাতে পদত্যাগ করলেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান। পানিহাটির ফুসফুস বলে পরিচিত এই অমরাবতী মাঠ বিক্রির জল্পনা ঘিরেই যাবতীয় বিতর্ক। প্রশ্ন উঠছে, এই মাঠের দিকেই কি নজর প্রমোটারদের? প্রমোটার চক্র কি সক্রিয় হয়ে উঠেছে? স্থানীয় প্রশাসন মাঠ ধ্বংসের বিষয়টি জেনেও চুপ রয়েছে। এই অভিযোগ তুলে প্রতিবাদে নামেন স্থানীয়রা। যুক্ত হয় বিরোধী রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনও। বিষয়টি নজরে আসে শাসক দলের উচ্চ নেতৃত্বেরও। অমরাবতী খেলার মাঠ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি নিজে ব্যক্তিগত স্তরে কথাবার্তা বলে তিনি পুরো প্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছেন। মানে অমরাবতীর খেলার মাঠে যে অভিযোগ আসছিল যে ওটা কোথাও আবাসন হবে, কিছু হবে, সেই পুরো প্রক্রিয়াটা বন্ধ। ওই জমিটা রাজ্য সরকার অধিগ্রহণ করে নেয়। কিন্তু যে জমি ঘিরে বিতর্ক তার মালিকানা রয়েছে সোসাইটি ফর প্রোটেকশন অফ চিলড্রেন ইন ইন্ডিয়া নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে। তাদের অভিযোগ, জমিটি বর্তমানে বেদখল হয়ে গিয়েছে। পুরসভার তরফে দাবি করা হয় সংগঠনের হাতে তুলে দিতেই জমিটি পরিষ্কার করা হচ্ছিল, কিন্তু অভিযোগ ওঠে অমরাবতীর মাঠ প্রমোটারের হাতে তুলে দেওয়া হচ্ছে। এর মধ্যেই এবার হস্তক্ষেপ করলেন খোদ মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তৃণমূল পরিচালিত পানিহাটির পুরপ্রধান মলয় রায়কে পদত্যাগ করার নির্দেশ দেন তিনি, কিন্তু তারপরেও চেয়ারম্যানের গলায় শোনা যায় চক্রান্তের সুর। বিভ্রান্তমূলক ঘটনাকে কেন্দ্র করে যারা এই ঘটনা ঘটালো, তারা এইভাবে ঘটাতে থাকলে মুখ্যমন্ত্রী মুশকিল হবে, আমাদের কিছু হবে। এটা তো অনেকে মুখ্যমন্ত্রীর কাছে মুখোশ পরে সুন্দরভাবে মানে এটাকে রূপটাকে ভালো রেখেছেন। চক্রান্ত অবশ্যই চক্রান্ত করছে, আমাদেরই লোকজন করছে, আমাদের লোকজনই করছে। কোনো একজন প্রভাবশালী নেতা আমাদের দলেরই, তিনি এটাকে মদত দিয়েছেন, তার মদতে এটা হলো। মাঠ নিয়ে চক্রান্ত তো পার্থভৌমিক আর নির্মল ঘোষের গোষ্ঠীর বিবাদ, সেটা চক্রান্তের শিকার হয়ে আজকে মলয় রায়কে পদত্যাগ করতে হচ্ছে। এটা টোটালি ওদের গোষ্ঠীর অভ্যন্তরীণ ব্যাপার, এর ভেতরে আমরা বেশি বিশেষ করি। পুরমন্ত্রীর বার্তা পাওয়ার পর পুরপ্রধান জানান, পুরমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি লিখেছেন, তবে খামবন্দি চিঠিতে কি লিখেছেন তা স্পষ্ট করতে চাননি। মুখ্যমন্ত্রীর চিঠি আমি কাউকে দেখাবো না, পৌরমন্ত্রীর চিঠিও কাউকে দেখাবো না। এক না দেহত্যাগ, এটা তো বলতে পারছি না। এরপর রাতে চেতলায় এসে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করে পানিহাটি পুরসভার চেয়ারম্যানের পদে ইস্তফাপত্র জমা দেন মলয় রায়। আমাদের নেত্রী ওনাকে দায়িত্ব দিয়েছিলেন পানিহাটি। নিশ্চয়ই নেত্রীর মাথায় কিছু আছে যে ওনাকে অন্য কোনো দায়িত্ব দেবেন বা পার্টির কোনো কাজে লাগাবেন। পদত্যাগপত্র তো আমি নেওয়ার কেউ না, এসডিও নেবেন। উনি একটা ইচ্ছা প্রকাশ করে দিয়েছেন আমাদের, এবং সিএম এর নামে একটা দিয়েছেন, ওটা আমি দিয়ে দেবো। ওটা দলের ভেতরের ব্যাপার, কিন্তু উনি এসডিওকে দেবেন। বলেছিলাম সন্ধ্যের পর আমি যাব, গিয়ে ব্যাপারটা আমি করবো, কারণ হায়েস্ট নেত্রী যখন বলে দিয়েছেন স্বাভাবিকভাবেই তার নির্দেশ আমাকে মানতেই হবে। যখন দলটা করি অবশ্যই দিয়ে দিলাম, আমি মন্ত্রীকে দিয়েছি, এসডিওকে কালকে দিয়ে দেবো। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি তুলে দেন ফিরহাদের হাতে। সমীরণ পাল, সত্যজিৎ বৈদ্য, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি উল্টো দিক থেকে অর্ণবের কাছে আসবো। অর্ণব, এক হচ্ছে যে পুরসভার এবং অবশ্যই লেড বাই পুরপ্রধান, তার ইনভলভমেন্ট যদি না পাওয়া যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি পুরপ্রধানকে ইস্তফা দিতে বলতেন? প্রশ্ন এক। দুই হচ্ছে, পুরসভার জ্ঞাতার্থে অভিযোগ যদি সত্যি হয় 83 বিঘের খেলার মাঠ প্রমোটারদের হাতে যাচ্ছে, মারাত্মক। আমি বলছি তারপরও এটাও একটা নতুন ব্যাপার যে আমি জানি না এই প্রমোটাররা কতটা শক্তিশালী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ পাওয়ার পরও শনিবার নির্দেশ যদি পেয়ে থাকেন, মঙ্গলবার তাকে আবার মনে করিয়ে দিতে হলো।
একদমই তাই। আমি একটু মনে করে দিচ্ছি আপনাকে, আমার যদ্দূর মনে পড়ছে আজ থেকে প্রায় 7-8 বছর আগের কথা। শোভন চট্টোপাধ্যায় তখন কলকাতার মেয়র, এই কসবা অঞ্চলেই অন ক্যামেরা একটা ঠিক এইরকম ভাবেই একটা জলাজমি বোঝানো হচ্ছিল, সেটা উনি দাঁড়িয়ে থেকে ওই বোঝানোর কাজটা আটকেছিলেন। এবং সেই দিনও কিন্তু শোভন চট্টোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে মনে রাখবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে এই ধরনের কাজগুলোকে বরদাস্ত করেন না, আমি দাঁড়িয়ে থেকে এই ধরনের অন্যায় বন্ধ করছি। এই ক্ষেত্রেও কিন্তু দেখলাম আমরা যে মুখ্যমন্ত্রীর এই কড়া নির্দেশ, এই নির্দেশের পর ভেতরে কি হয়েছে বলতে পারবো না এক্স্যাক্টলি কি হয়েছে, কিন্তু গত 14 বছরে কলকাতার আশেপাশে এলাকার জলাজমি, না না একদম 14 নয়, আমি 24, একদম আমি একমত, 34 বছর যোগ করে নাও, কিন্তু আমি বলছি থামেনি তো, থামেনি, কোনো অসুবিধা নেই না। এই ইকোনমিক ফোর্সের এই ইকোনমিক অবস্থা হয়েছে, এই বিরাট বড় ইকোনমিক ফোর্স, এই ইকোনমিক ফোর্সের সঙ্গে রাজনৈতিক দলগুলো কম্প্রোমাইজ করে। আমি বলি আপনার এইটা হচ্ছে নান্টু ঘোষ বহুকাল আগে বেঁচে কে যা করার করে নিয়েছে। হ্যাঁ, আজকে এই মলয় রায়কে শুধু হারিকাটে মাথা দিতে হয়েছে। আমি আপনাকে বলছি না, বহু পুরনো কেস, আপনারা নিশ্চয় অন্তর্তদন্ত করবেন। কিন্তু যারা বলছেন যে এটা মানতে হবে সজল, আটকালেও তো তৃণমূল, ও তো 75%, 25% হিসাবটা ঠিক মতো যায়নি। দাঁড়াও না কাকু, তোমার কথা পরে বলছি কাকু, একটু পরে আমি যেটা বলছি, আপনি বললেন না মুখ্যমন্ত্রী আটকেছে, গুলশন কলোনিটা তো আটকাতে পারলো না। গুলশন কলোনি বলুন না, 3 লক্ষ মানুষ থাকে, 3 লক্ষ মানুষ, 2 লক্ষ মানুষ থাকে, বাংলাভাষী হতে পারেন, হিন্দিভাষী হতে পারেন, বেআইনি ভাবে থাকলে তাকে তাড়াতে হবে। পার্থদা, মানে আমি বলছি যে আমি বারবার যেটা বলি, একটা নতুন পিপিপি মডেল, পুলিশ, পলিটিশিয়ান, প্রমোটার, এই 3 জন যদি এক না হয়, এত বড় কেন, এর অর্ধেক, এর সিকি ভাগের জমিও হাতছাড়া হওয়া সম্ভব না। মঞ্চের ওপর থেকে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে, জলা জমি বুঝে যাচ্ছে, বাচ্চাদের খেলার মাঠ দখল হয়ে যাচ্ছে, এই তো প্রসেস। এবং আমি এখানে অর্ণবের সঙ্গে একমত যে বাম আমল থেকেই এই প্রসেস চলছে। হ্যাঁ, আমি বলছি যে সেই প্রসেস তার আগে থেকেও আমি বললাম যে, কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি গত 10-12 বছর দেখেন, আপনাদের এখানে অনেক সমীক্ষা রিপোর্ট আছে, আমাদের সবুজ গ্রিন কাভার লস বলতে যা বোঝায়, স্যাটেলাইটে 30% লস হয়েছে। আমি বললাম এর দায়টুকু তো নিক, আমি বললাম অন্য কিছু তার আগের দায়টা না বামেরা নেবে। এবার আমি আপনাকে বলছি, আপনি যে সত্যটা বললাম, আমি কথাটা বলে নিই যে পিপিপি মডেল আপনি যেটা বললেন, এটা আরেকটা উদাহরণ আপনি গতকাল ঘটেছে। এটা তো আপনি সোদপুর পানিহাটি ফুসফুস বললেন, আমরা হুগলির দাঁতপুরে যে ঘটনাটা ঘটেছে, সেখানে দাঁড়িয়ে হচ্ছে যে পাট্টা পাওয়া জমি আদিবাসী মানুষ চাষ করত, সেই জমি হচ্ছে তৃণমূলের মাফিয়া, তৃণমূল আশ্রিত মাফিয়ারা তারা গেছে সরকারি জমি দখল করতে, মানুষের প্রতিরোধে পিছু উঠেছে। আমি বলছি যে জায়গায় জায়গায় কিন্তু এটাই ফেস করতে হবে। আজকের ওখানে 75-25 ভাগের যেমন গল্প আছে, মানুষের রিয়াকশন মাফিয়া হতে পারে না যদি তার পেছনে একেবারে প্রত্যক্ষ বা পরোক্ষ রাজনৈতিক পানিহাটির জমি ফেরত পাওয়াটা মূলত মানুষের গণ আন্দোলনের মধ্য দিয়েই হলো। মানুষ অংশ নিয়েছে, প্রতিবাদ করেছে, বেআব্রু হয়েছে শাসক দল, এটা এক্সেপশনাল। জেনারেল যদি আপনি গত 10-12 বছর ধরে দেখেন, শুধু এবিপি আনন্দের স্টুডিওতে যে আমরা আলোচনা করেছি, দিনের পর দিন জলাজমিগুলোকে বুঝে আমাদের যেটা প্রশ্ন এখানে একটা পলিটিক্স আছে। কি পলিটিক্স? যে দেখো মুখ্যমন্ত্রী বলেছেন, আরে মুখ্যমন্ত্রী বলেছেন সারা রাজ্য জুড়ে জলাজমি বন্ধ হয়ে প্রমোটারি রাজ চলছে। এই রাজ্যের সরকার হাইকোর্টে দাঁড়িয়ে বলেছে। এই প্রসঙ্গে মনে রাখা দরকার, তৃণমূলের কাউন্সিলর নেতা বালিতে খুন হয়েছেন এই জলাজমি বোঝাতে গিয়ে। আপাতত অমরাবতী যা দেখা গেছে, আমি বলছি মাননীয় বিচারপতি বলেছিলেন না যে সুরঙ্গের শেষে আলো, আমি জানি না এই আলো কতদিন স্থায়ী হবে, সে আলো নিভে যাবে কিনা, কিন্তু প্রথম আমি ধন্যবাদ দেব নাগরিক সমাজকে। ধারাবাহিক আন্দোলন করেছে, যে বাচ্চাগুলো খেলেছে শুধু তাদের অভিভাবক না, গোটা এলাকার মানুষ, যে এইভাবে রুখে দেয়া যায়।
অবশ্যই বিরোধী দল, সাধারণভাবে সজলদের আমি বলি যে বিরোধী দলের ভূমিকা থাকে না, এখানে বলতে পারবো না, কারণ রাজ্য যুব মোর্চা সক্রিয় ভূমিকায় নেমেছিল এবং অবশ্যই শাসক দল এবং মুখ্যমন্ত্রী যারা এটা বন্ধ করলেন, ভালো কাজে ধন্যবাদ দিতে বা কৃতিত্ব দিতে আমার কোনো অসুবিধে নেই। নাগরিক সমাজ থেকে শুরু করে বিরোধী দল থেকে শাসক দল এবং মুখ্যমন্ত্রীকে এই ইস্যুতে নির্দ্বিধায় ধন্যবাদ দিতে হবে। আমি পরের এই গোটা ইস্যুটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে আজকের দিনে দাঁড়িয়ে দেখুন। 83 বিঘা জমির ওপর এই অমরাবতীর মাঠ সোদপুরের আবেগ। ছুটির বিকেলে বাচ্চাদের ছোটাছুটি থেকে পাড়ার ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সবই এখানে। এই যে এত বড় মাঠ, সেই মাঠ বিভিন্ন সময় বিভিন্ন জায়গা জবরদখল হয়ে যাচ্ছে এবং সম্প্রতি কয়েকদিন আগে থেকে যেটা জানা যাচ্ছে যে এই মাঠের মধ্যে প্রমোটিং হবে, আর এই নিয়ে এলাকার বাসিন্দারা প্রতিবাদ জানিয়েছেন। তৃণমূল পরিচালিত পুরসভার মদতে সেই অমরাবতীর মাঠে কি থাবা বসাচ্ছে প্রমোটাররা? অভিযোগ সামনে আসতে প্রতিবাদে গর্জে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। আবার যাই মাটি থাকুক না, এখানে নানা রকম অনুষ্ঠান হয়, হয়, খেলা হয়, এই সমস্ত মানে বন্ধ করে প্রমোটিং করার ধারণা সব। একদম না, দখল একদম হতে দেব না, দেবেন না। না না, মাঠ মাঠই থাকবে। হ্যাঁ হ্যাঁ, মাঠ থাকবে। সব তো দখল করে করে বিল্ডিং ফিল্ডিং হয়ে যাচ্ছে, জঘন্য হয়ে যাচ্ছে একদম। আমরা চাই এখানে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করবে, একটা ফাংশন প্রতি বছর হচ্ছে, সে ফাংশন হবে। জমিটি রয়েছে সোসাইটি ফর প্রোটেকশন অফ চিলড্রেন ইন ইন্ডিয়া নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে। তাদের দাবি 1939 সালে 83 বিঘা ওই জমিটি কেনা হয়। জমিতে ছিল একটি বয়েজ হস্টেল। স্বাধীনতার আগে এখানেই পিছিয়ে পড়া শিশুদের উন্নয়নের জন্য কাজ করেছেন বিশিষ্টরা। স্বেচ্ছাসেবী সংগঠনের অভিযোগ, ধীরে ধীরে হস্টেল সহ ওই জমি দখল হয়ে যায়। এই মাঠটা হলো সবার একটা ইমোশন। এখানে এত বড় বড় মেলা হয়েছে, তারপরে যখন স্পোর্টস হয় বা পাড়া থেকে কোনো গেম, মানে কোনো রকমের কোনো অনুষ্ঠান তো এই মাঠেতেই হয়। তো চাইবো তো মাঠটা সংরক্ষণই থাকতে, যাতে সবাই যে বাচ্চারা খেলছে তারাও যাতে খেলতে পারে। কিছু বিভ্রান্তমূলক তথ্য দেয়া হয় গণমাধ্যমে যে আমরা এখানে বেচে দিয়েছি, এটাই হচ্ছে সূত্রপাত। সুতরাং ওখানে কোনো এই মুহূর্তে সেরকম কোনো কাজই করা হয়নি। জাস্ট নিজেদের জমি, যেরকম যে কোনো মানুষ বা যে কোনো সংগঠন তার যদি নিজস্ব জমি থাকে সেটাকে সুরক্ষিত করা তাদের দায়িত্ব, সেই কাজটুকুনি আমরা শুরু করেছি। সেই শুরু করার সময় এই রকম ধরনের তথ্য দিয়ে, বিভ্রান্তিমূলক একটা তথ্য দিয়ে কাজটা বন্ধ করার একটা প্রয়াস হয়েছে। ইদানিং অমরাবতীর মাঠে প্রায় 250 দোকান মাথা তুলেছে। মাঠের একপাশে চলছে বেআইনি গ্যাস কাটার কারবার অবধি। এখনো সোদপুরের এই অমরাবতী মাঠে বেআইনি কাজ কারবার চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি মাঠের এক প্রান্তে, সেখানে দেখা যাচ্ছে যে গ্যাস কাটাই গ্যাস চলছে এবং সেখানে অটোতে গ্যাস ভরা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এইগুলো চলছে, এইরকম ভাবে কাটাই গ্যাস চলছে। এই যে ব্যবসাটা আমরা এখানে, আপনারা এখানে এই মাঠে করছেন, এই জায়গাটা কাদের? জায়গাটা বলতে হবে না। আপনারা এখানে কদিন ধরে? বছরখানেক হবে। কাদের থেকে অনুমতি নেই? আমি জানি না, মালিক, আমরা তো কাজ করি। এখানে যে বেআইনি ভাবে না, আমরা তো জানি না, আমরা শুধু কাজ করি। বেআইনি দখলদারি, প্রমোটিং এর অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে পানিহাটি পুরসভা। তাদের দাবি, স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দিতেই জমিটি পরিষ্কার করা হচ্ছিল। সমীরণ পাল, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। পরের বিষয়ে আসবো। থানায় তুলে নিয়ে গিয়ে এসএফআই নেত্রীকে মারধরের অভিযোগ। মেদিনীপুরের এই মামলায় থানা সহ সমস্ত সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল ফুটেজ খতিয়ে দেখার জন্য রাজ্য পুলিশের আইজি মুরলীধর শর্মাকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অন্যদিকে ডিএসও নেত্রীকে পুলিশি অত্যাচারের অভিযোগের ক্ষেত্রেও আইপিএস অফিসার মুরলীধর শর্মাকে সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল নথি খতিয়ে দেখার নির্দেশ দেয়া যেতে পারে বলে প্রাথমিকভাবে প্রস্তাব দিয়েছে আদালত। আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে পথে নেমে আন্দোলনের সময় মেদিনীপুরের মহিলা থানায় তুলে নিয়ে গিয়ে এসএফআই নেত্রীকে মারধরের অভিযোগে এবার থানা সহ সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও ডিজিটাল ফুটেজ খতিয়ে দেখার জন্য ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ পুলিশ একাডেমির আইজি মুরলীধর শর্মাকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মঙ্গলবার এসএফআই নেত্রীর আইনজীবী হাইকোর্টে প্রশ্ন তুলে বলেন, পুলিশ বেআইনিভাবে আটক করে মারধর করেছে, কটূক্তি করেছে, এটা কি পুলিশ করতে পারে? এর আগেও স্যালাইন কাণ্ডের প্রতিবাদ করায় হেনস্থা করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে এফআইআর করতে চায়, আদালত সেই নির্দেশ দিক। তখন মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, এটার অনুসন্ধান প্রয়োজন। অনুসন্ধান ছাড়া যদি ওসিদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয় তাহলে সমস্যা তৈরি হবে।
তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন সমস্তটা সিসিটিভিতে রয়েছে, শুধুমাত্র আইসির ঘরে সিসিটিভি নেই, সেখানে আইসির বডি ক্যামেরায় সবটা রেকর্ড হয়েছে। আটক করার পর সুচরিতার সঙ্গে তার আইনজীবীদের কথা হয়েছে, তাকে নিয়ম মেনে সমস্ত খাবার দেওয়া হয়েছে, মোবাইলে তার সংগঠনের লোকেদের সঙ্গে কথা হয়েছে। পুলিশের বিরুদ্ধে যা অভিযোগ তোলা হয়েছে সবটা মিথ্যে। দুপক্ষের বক্তব্য শোনার পর মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মেদিনীপুর মহিলা থানার ওসির হলফনামা তলব করেছেন। এর পাশাপাশি 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্টও তলব করেছেন মহামান্য বিচারপতি। এদিকে ডিএসও নেত্রী সুশ্রিতা সোরেনকে পুলিশি অত্যাচারের অভিযোগে হাইকোর্টে হওয়া মামলায় আইপিএস অফিসার মুরলীধর শর্মাকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও ডিজিটাল নথি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া যেতে পারে বলে প্রাথমিকভাবে প্রস্তাব দিয়েছে আদালত। এদিন হাইকোর্টে রাজ্য সরকারের আইনজীবী বলেন, এরা কেউ ছাত্র নয়, এত দেরি করে কেন এফআইআর দায়ের হলো, আগে কেন করেননি? এরা কেউ সাধারণ গ্রামবাসী নয়, আর এই ঘটনা প্রত্যন্ত গ্রামেও হয়নি। এরপর প্রাথমিক প্রস্তাবে ডিএসও নেত্রীর আঘাত খতিয়ে দেখতে রাজ্যকে নিরপেক্ষ মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া যায় কিনা সেটা বিচার করে দেখতে বলে হাইকোর্ট। পাশাপাশি ট্রাইবাল কমিশনকেও খতিয়ে দেখতে বলার নির্দেশ দেওয়া যায় কিনা সেটাও দেখতে বলা হয়েছে। অন্যায় যখন হয়েছে সেই অন্যায়ের তো সঠিকভাবে অবশ্যই তদন্ত হওয়া দরকার। এটা আমরাও চাইছি যে নিরপেক্ষভাবে তদন্ত হোক, যে তদন্তের মধ্য দিয়ে সঠিকটা উঠে আসুক এবং যারা এটার মধ্যে দোষী সাব্যস্ত হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দাবি আমরা করছি। বুধবার ফের এই মামলার শুনানি। সৌভিক মজুমদার, অর্ণব মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। শেষের কবিতায় অমিত রায় বলেছিল, নদীর চরে রইল আমার পাকা দখল। তবে রাজনীতির লোকজন বুঝলেন এতটা রোম্যান্টিক নন। তাদের কাছে দখলের মানে একেবারে অন্য। এই যেমন ধরুন যাদবপুর কাণ্ড। ঘটনার পর কোনো নেতা বললেন 1 মিনিটে ক্যাম্পাস দখল করতে পারেন, আরেকজন বললেন ও 1 মিনিট বলেছে, বেশি বলেছে, আমার 30 সেকেন্ড লাগবে। আবার কেউ বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইক করব, কেউ বলছেন কেন্দ্রীয় বাহিনী দরকার। ভাবুন, একটা বিশ্ববিদ্যালয় রাজনীতির লোকেরা ভাবছেন যে তাকে দখল করতে হবে। তবে আমরা চাই দখলদারি নয়, শান্তি থাকুক, তা সে যাদবপুরেই হোক কিংবা অন্য কোনো ক্যাম্পাসে, আর ক্যাম্পাসের বাইরেও। এইটুকু চাওয়ার জন্য আবার কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। Okay, ma'am. মিনিট লাগবে যাদবপুর দখল করতে। অরূপ 1 মিনিট বলেছি, আমি 30 সেকেন্ড বলবো। আরে শুনুন, যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে। আমি বলছি সেন্ট্রাল ফোর্স নামান। এই যে কেস দেবেন না প্লিজ।